ভোগের খিচুড়ির সাথে যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো লাবড়া, তারপর কিন্তু আলুর দম। আর এই লাবড়া ভোগের খিচুড়ির সাথে খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু মেলা মুশকিল। প্রত্যেকটা বাঙালি কিন্তু ভোগের খিচুড়ির সাথে লাবড়া খেতে ভীষণ পছন্দ করে। আমি তো খুব পছন্দ করি। আর সেই লাবড়া রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের এর সাথেই আমি বলে দেব। আর এর সাথে কি কি সবজি দেবে আর কি কি আরও সবজি দিতে পারবে, আর একটা সিক্রেট মশলা তোমাদেরকে শেয়ার করব। নিয়েছিলাম থোড়। আর এই লাবড়া তৈরিতে কিন্তু থোড়টা খুব গুরুত্বপূর্ণ। নিয়েছি একটা বেগুন কচি দেখে, নিয়েছি একটা বড় সাইজের পেঁপে, তারপর যেটা নিয়েছি ফুলকপি। শীতের নতুন ফুলকপি তো লাবড়াতে দিতেই হবে। আর লাবড়ায় এইরকম একটা পাকা ধরনের কুমড়ো কিন্তু অবশ্যই দেবে। আর দেব বেশ কয়েকটা পটল, আর দিয়ে দেবো আদা। লাবড়াতে আদা তো লাগবেই, আরও কিন্তু মশলা দেব, সেগুলো কিন্তু তোমাদের ধীরে ধীরে জানাচ্ছি। দিয়ে দেব কয়েকটা বরবটি, আর যেটা দিতে হবে সেটা হলো মূলো আর থোড় ছাড়া কিন্তু লাবড়া কোনো মতেই সম্ভব না। আর সমস্ত সবজিগুলো কাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে লাবড়ায় কোন সবজিটা কীরকম কাটবে সেটা কিন্তু জানা খুব দরকার, তা নয়তো কিন্তু লাবড়ার স্বাদটা ভালো হবে না। প্রথমে কেটে নিচ্ছি থোড়টা কিভাবে বুঝতে হবে কচি, এইভাবে খুঁটে দেখবে, যদি নখে খুব সুন্দরভাবে উঠে আসে তাহলে বুঝতে হবে থোড়। আর আমার থোড়টা কচি আছে, আমার যেহেতু মানে পুরো সবজি অনুযায়ী পুরো থোড়টা লাগবে না, তাই আমি অর্ধেকটা থোড় এখানে ব্যবহার করব। তো অর্ধেকটা থোড় এইভাবে কেটে নিয়ে ছালগুলোকে ছাড়িয়ে নেব। তো যারা থোড় কাটতে পারো তারা তো পারোই, কিন্তু নতুন গৃহিণীদের জন্যই আমি এটা দেখাচ্ছি, বাকিরা কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে যাবে। তো থোড়ের এইভাবে ছালটাকে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে থোড়টাকে একটু গোল গোল করে কেটে নেব। আর থোড় যখনই কাটবো তখনই এইভাবে যে আঁশের মতন অংশগুলো আঙুলে জড়িয়ে জড়িয়ে ফেলে দেব। আর লাবড়াতে থোড়টা একটু বড় বড়ই কাটতে হয়, কিন্তু আমি যেহেতু ঘরোয়াভাবে করব আর সবজিটা অল্প, সেই জন্য থোড়টা একটু ছোট ছোট করেই কাটছি। আর যতবার কাটবো ততবারই কিন্তু আঙুলে জড়িয়ে জড়িয়ে এইভাবে আঁশটাকে বা সুতোর মতন যে অংশটাকে তুলে ফেলে দেবো। কারণ কি, তরকারিতে যদি এটা যায় মুখে পড়লে কিন্তু লাবড়া খেতে একদম ভালো লাগে না। সমস্ত থোড়গুলো এইভাবে করে কেটে নিতে হবে। থোড়গুলো কেটে নেওয়ার পর যেটা করতে হবে, একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু নুন আর হলুদটা থোড়ের মধ্যে মাখিয়ে নিলে থোড়টার রঙটাও কালো হয় না, আর মানে এটা নরমও হয়ে যায় তরকারি রান্না করবার সময়। আর যে শক্ত সবজিগুলো কেটে নিয়েছি, দেখো মূলোটা একটু বড় বড় করে কেটেছি, আর ঝিঙেটা যেহেতু নরম সবজি তাই ঝিঙেটা একটু বড় বড় করে কেটেছি, আর ঝিঙের খোসাটা অল্প অল্প করে রেখে দিয়েছি, তা নয়তো কিন্তু তরকারির মধ্যে দেওয়ার পর এগুলো গলে যায়। আর পেঁপেটাও একটু মোটা করে কেটেছি, আলুগুলো এইভাবে চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কুমড়োটাও ঠিক এইভাবে, খুব বড়ও না খুব ছোটও না, এইভাবে করে কেটে নিয়েছি। আর আগে তো দেখালামই থোড়টা কেটে নিয়েছি, নুন হলুদ মাখানো ছিল। এরপর নরম সবজিগুলো কেটে আমি আলাদা করে রেখেছি, মানে পটল, বেগুন আর ফুলকপি। পটলটাও কেটে নিয়েছি, এগুলোকে আলাদা করে রেখেছি যেহেতু এগুলোকে আমি ভেজে নেব। আর দেখো বেগুনগুলো বেশ বড় বড় করে কেটেছি, কারণ আলুর থেকে বেগুনটা বড় করে কাটতে হবে, নয়তো গলে যাবে। আর ফুলকপিটাও দেখো এইভাবে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এই দিকে বরবটিটাও এইভাবে করে কেটে নিয়েছি। এবার করতে হবে কি, কড়াইতে একটু জল গরম বসিয়ে দেব, কারণ কি আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, একটু নুন আর একটু হলুদ দিয়ে। ফুলকপিটা খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট জলটা গরম হলে ফুলকপিটা দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে দেব। কারণ কি, ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে, আর হালকা যদি কোনো ফুলকপিতে গ্যাস থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে, তাই একটু হালকা ভাপিয়ে নেব। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করব। লাবড়াতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগে, আর সর্ষের তেল দিয়েই রান্নাটা কিন্তু করতে হবে, তবেই লাবড়ার আসল স্বাদটা
পাওয়া যাবে। এরপর পটলটাকে প্রথমে ভেজে নেব। প্রথমে আমি কিন্তু শক্ত আনাজগুলোকে ডিপ ফ্রাই করব না, নরম আনাজগুলোকে ডিপ ফ্রাই করে নেব। পটলটা ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নিই। কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর 1 চামচ জিরেকে একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু লাবড়াতে অবশ্যই দেবে, স্বাদার গন্ধটা কিন্তু দুর্দান্ত আসবে। এরপর পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যেটাকে ভেজে নেব সেটা হলো বেগুন। বেগুনটা তো বেশ বড় বড় করেই কেটেছি। বেগুনটা খুব বেশি আবার গলিয়ে ফেলবো না, কিন্তু ভালো করে ভাজা হবে যাতে বেগুনটা নরম হয়ে যায়। আর এইভাবে একবার সমস্ত টিপস অনুযায়ী লাবড়াটা রান্না করে দেখো, খুব কিন্তু টেস্টি হয়। আর এই সিক্রেট মশলাটার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই করে দেখার চেষ্টা করবে। বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে বেগুনটা তুলে রাখবো। সব শেষে যেটা ভাজবো সেটা হলো ফুলকপিটা। ফুলকপিটা হালকা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি আবার ভাজবো না, যেহেতু রান্না করব আবার পরে। মোটামুটি একটু লাল লাল হলেই ফুলকপিটা তুলে নেব। দেখো ফুলকপিটা ভাজা কিন্তু হয়ে গেছে। সমস্ত ভেজে রাখা ফুলকপিগুলো এবার তুলে রাখবো। এবার শক্ত আনাজগুলোকে রান্না করার পালা, সেগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না। এরপর আলাদা একটা কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, ভেজে রাখা তেলটা দিয়ে দেব। আর যদি মনে হয় আরেকটু তেলের প্রয়োজন আছে তাহলে দেবে, আমার দরকার নেই। দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতন রাঁধুনি। একটা ভালো লাবড়ার ক্ষেত্রে কিন্তু এই ফোড়নটা খুবই গুরুত্বপূর্ণ। ফোড়নটা যদি ভালো না হয় তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না। এরপর শক্ত আনাজগুলো যেমন ধরো আলু, কুমড়ো, পেঁপে আর মূলো, আর এর সাথে ঝিঙেটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব থোড়টা। থোড়টা তো আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, বলেছিলাম কালো হয়ে যায় নয়তো। দেখো যেহেতু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি সেহেতু কালো হয়নি। এরপর মিডিয়াম টু লো আছে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে মোটামুটি কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখনও কোনো অন্যরকম সবজি অ্যাড করিনি, মানে ধরো এখনও বরবটিটা অ্যাড করিনি। বরবটিটা এই সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করব। প্রায় 15 মিনিট ভেজে নেওয়ার পর বরবটিটা এখানে অ্যাড করে দিলাম। বরবটিটা দিয়েও সবজিগুলোকে ভেজে নেব। দেখো এখনও কিন্তু আমি কোনো মতে কিন্তু নুন অ্যাড করিনি। নুনটা অ্যাড করে দিলে না সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তার ফলে কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা হয় না। তাই নুনটা কিন্তু আগে থেকে অ্যাড করা যাবে না। এইভাবে বরবটি দেওয়ার পরেও প্রায় কিন্তু 7 থেকে 8 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপরে যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো রকমের লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে না, আমি রঙের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই রান্নাটায় কিন্তু কাঁচা লঙ্কার স্বাদটাই কিন্তু বেশি ভালো লাগে। এইভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, মোটামুটি 8 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা আগে দিলাম, এরপর দিয়ে দেব নুনটা। এখনই নুনটা অ্যাড করতে হবে কারণ মশলাটা সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু খুব বেশি জল ব্যবহার হবে না, তাই জন্যই বলেছিলাম এই রান্নাটায় একটু তেলটা বেশি লাগে। মশলার বাটি ধুয়ে যেটুকুনি জল, মানে মোটামুটি 1/2 কাপ মতন জল কিন্তু এখানে আমি দিয়েছি। দিয়ে ভালো করে সবজিগুলোকে সাথে মশলাটাকে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে ভালো করে ফুলকপিটা, এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব একটু কুড়িয়ে রাখা নারকোল। নারকোলটা আমি এখানে ফ্রেশ নারকোলটাই বলবো ব্যবহার করবার জন্য। কারণ কি বলো তো, এই অন্যরকম মানে যে প্যাকেটের যে গুঁড়ো নারকোলগুলো কিন্তু একদম দেবে না, তাহলে কিন্তু আসল রাবড়ার স্বাদটা পাওয়া যাবে না। আর যারা নারকোল খাবে না তারা নারকোলটা দেবে না, কিন্তু একবার এইভাবে নারকোল দিয়ে লাবড়া খেয়ে দেখো, স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। আর আমি যেইভাবে বলছি ঠিক সেইভাবে একবার করে দেখো, তারপর আমাকে এসে বলবে যে কেমন হয়েছিল। এরপর লাবড়াটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দেব চিনি।
চিনিটা দিলে দেওয়ার পরেও কিন্তু আবারও একটু ভেজে নেব। মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে এটা একটু লো ফ্লেমে রান্না হতে দেব। এবার এই ম্যাজিক মশলাটা তৈরি করে নেব, যেটা বলছিলাম সিক্রেট মশলাটা। তার জন্য দেখো 2টো তেজপাতাকে আগে ভালো করে এইভাবে ভেজে নেব। যেহেতু মশলার সাথে তেজপাতাটা ভাজা যায় না, তাই আগে তেজপাতাটাকে এইভাবে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তারপর দিয়ে দেব 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচ গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আর যদি তোমাদের কাছে একটু গোলমরিচ থাকে তাহলে 4-5টা গোলমরিচ দিয়ে দেবে। আমার কাছে ছিল না, তাই আজকে দিতে পারলাম না। দিয়ে এইভাবে তেজপাতাটার সাথেও আরেকবার নাড়িয়ে নিয়ে মশলাটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা মশলাটা এইদিকে ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করব। মশলার মধ্যে থেকে নিয়ে 1 থেকে 1.5 চামচ মতন এখানে দিলেই হয়ে যাবে। মশলাটা দিয়েও কিন্তু আবারও প্রায় 2-3 মিনিট রান্না করে নেব। এখন তো দেখছোই সবজিটা একদম বেশ ঘাটা ঘাটা হয়ে গেছে, মানে পাক ধরে গেছে একটা। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। সবশেষে কিন্তু পটল আর বেগুনটা অ্যাড করলাম। পটল বেগুনটা কোনো মতেই কিন্তু আগে দিয়ে দেবে না, তাহলে কিন্তু একদম পুরো ঘেটে যাবে। যেহেতু ভেজে নেওয়া গলে মানে বেগুনটার পটলটা নরমই আছে, একটু এর মধ্যে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু আমি কি অ্যাড করব বলো তো, একটু দিয়ে দেবো গাওয়া ঘি। 1 চামচ মতন গাওয়া ঘি দেবো। গাওয়া ঘি দিলে লাবড়ার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। এইভাবে গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লো আঁচ করে দিয়েছি। দিয়ে আবারও একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই ভোগের মানে কোনো তরকারির মধ্যে ভোগ কথাটা জুড়ে গেলে সেটা কিন্তু তার মধ্যে ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছুই কিন্তু জুড়ে যায়। আর এটা কিন্তু তরকারি থাকে না, সেটা প্রসাদে পরিণত হয়। এই ভোগের গন্ধে মানে এই লাবড়ার গন্ধে চারিদিকটা কিন্তু ম করছে একদম। এখন তো লাবড়া পুরো তৈরি হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে নাবিয়ে রাখবো, সার্ভ করে দেখাবো। তোমরা তো দেখতেই পাচ্ছো এই লাবড়ার স্বাদ কিন্তু চরম হয়। যখন কোনো পুজোতে বা বাড়িতে খাওয়ার জন্য এইভাবে যদি বানাও আর যদি ভোগের খিচুড়ির সাথে এটা পরিবেশন করো, তোমার কাছে কিন্তু সবাই এর রেসিপিটা জানতে চাইবে। এবার ওপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে সাজিয়ে নেব। এটা দেখতে সৌন্দর্যের জন্য, এটা ওপর থেকে না দিলেও চলবে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে লিখে জানাতে একদম ভুলে যেও না। তো তোমাদের সাথে এতক্ষণ আমার সাথে তোমাদের থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে আবারও আমার অন্য একটা রান্নার ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য।